ওদের কেন ডাকবো? ওদের হয়ে আমি কথা বলছি, এটা যথেষ্ট নয়? যথেষ্ট না। দাভের ব্যক্তিত্বই হয়তো এমন। পেখমের মামা ওর সাথে বাড়াবাড়ি করার সাহস পেলেন না। তিনি বোনকে ডাকতে গেলেন। পেখম আন্দাজ করতে পেরেছিল বাইরে কেউ এসে ঝামেলা করছে। মা তাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে, তাই সে উঠে যায়নি। তো এখন মামা এসে ডাকলে সেই সাড়া দিল। এখন মা, ঘুমিয়ে পড়েছ? না মামা। তোমাদের বাড়ি থেকে কেউ একজন এসেছে। বাড়ি থেকে এসেছে? কে? বাবা? পেখমের মাথায় দপ করে আগুন জ্বলে উঠল। ওই বিশ্বাসঘাতক লোক এখানে কেন এসেছে? পেখম উঠল না। ওই লোকের মুখও দেখতে চায় না সে। মামা তুমি ওনাকে চলে যেতে বলো। বলেছি, কিন্তু ওই ছেলে কিছুতেই যাবে না, জেদ ধরে তোমাদের ডাকার কথা বলছে। পেখমের কপালে ভাঁজ পড়ল। ছেলে? কে হতে পারে? কে এসেছে মামা? নামটা যেন কি বলেছিল, তাওয়াফ ভাই বলেছিল মনে হয়। তাওয়াব ভাই এসেছে? তাদের খোঁজে তাওয়াব ভাই তার মামার বাড়ি পর্যন্ত চলে এসেছে? পেখম লাফিয়ে উঠে বসলো। জেসমিনের ঘুম ভেঙে গেছে, সেও ভয় পেয়ে গেছে। কি হয়েছে? পেখম খুশিতে ঝলমল করতে করতে বলল, তাও ভাই এসেছে মা। মার আগে সে বিছানা ছেড়ে উঠে দৌড়ে বাইরে যেতে লাগলো। খুশির সাথে পেখমের অভিমান হলো। তাওয়াব ভাই দুদিন পর কেন এসেছে? তিনি কি জানতেন না? বসের ঘর দিয়ে দৌড়ে আসার সময় হাত লেগে টেবিলের উপর থেকে কাচের গজ পড়ে ভেঙে গেছে। পেখম কাঁচা ভাঙা উপর দিয়েই ছুটল। পা কেটে রক্ত বের হচ্ছে, সেদিকে তার খেয়াল নেই। দরজার সামনে এসে থামলো সে। তাওয়াব ভাইকে দেখে হাঁপাতে লাগলো। তাওয়াব পেখমকে দেখে থমকে গেল। দুদিনে মেয়েটার কি অবস্থা হয়েছে? নিজেকে আরো বেশি অপরাধী লাগতে লাগলো। সে কেন পেখমের পাশে থাকতে পারেনি? কেন সিলেট গিয়েছিল? পেখমের পায়ের দিকে চোখ যতই তাপ পাগল হয়ে উঠল। তাকে এখনো ভেতরে আসতে বলা হয়নি, কিন্তু সে পেখমের পায়ে রক্ত দেখে অনুমতির অপেক্ষা করলো না। ছুটে এসে পেখমের সামনে বসলো। অধৈর্য গলায় বলল, তোর পায়ে কি হয়েছে? রক্ত বেরোচ্ছে দেখছিস না? তাওয়াব ভাইয়ের কথা শুনে পেখম নিজের পায়ের দিকে দেখলো। সত্যি রক্ত বের হচ্ছে। কোথায় ব্যথা পেয়েছে? তার থেকে বড় কথা, কখন পেয়েছে? তাওয়াব একটা চেয়ার টেনে পেখমকে বসিয়ে দিল। পেখমের মামের দিকে তাকিয়ে বলল, এখনই ফার্স্ট এড নিয়ে আসুন। এই ছেলে হুকুম করছে, কত বড় সাহস! পেখমের মামি যাচ্ছে না দেখে তাপ চেঁচিয়ে উঠল। ফার্স্ট এড আনতে বলেছে। মামির সাথে সাথে পেখমও ভয় পেয়েছে। এত জোরে কেউ চেঁচায়? মামি ছুটে ঘরে যাওয়া দেখে পেখমের হাসি পেয়ে গেল। মুখ টিপে হাসছে সে। পেখমের দিকে তাকালে ওকে হাসতে দেখে তাপের মেজাজ আরো গরম হলো। পা কেটে ফেলে এই মেয়ে হাসছে। তাপ ভাই তার পা ধরতে নিলে পেখম বাধা দিয়ে পড়ল। না, আপনি আমার পা ধরবেন না। তাপ কঠিন চোখে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে জিজ্ঞেস করলো। কেন? পেখম মুখ ছোট করে ফেলে বলল, আপনি আমার বড়। আমি তোর পা ধরে সালাম করছি না, তাই কথা না বলে চুপচাপ বসে থাক। এতক্ষণে জেসমিনও চলে এসেছে। তাওয়াপের হাতে ধরা মেয়ের পায়ে রক্ত দেখে অস্থির হয়ে উঠল। কি হয়েছে ওর? পা কিভাবে কেটেছে? মামি ফার্স্ট এড নিয়ে এসেছে। তাও হাত বাড়িয়ে এটা নিল। চাচির কথা জবাবে বলল, এরকম কেয়ারলেস হলে পা কাটবে না। কাছের উপর দিয়ে ছুটেছে। বেগম বকা খেয়েও তাওয়াব ভাইকেই দেখছে। আজকে তাওয়াব ভাইয়ের ধমক তার খারাপ লাগছে না, বরং পেখম তাওয়াব ভাইয়ের এই রূপ আজই প্রথম দেখছে। উনি শুধু শাসন না, কেয়ার করতেও জানেন। পেখম পলকহীন চোখে তাওয়াবের দিকে তাকিয়ে আছে। এই নাক উঁচু হিটলার মির্জা তার পা ধরবে, এটা কল্পনারও বাইরে। তাপ কটন নিয়ে আলতো হাতে রক্ত পরিষ্কার করলো। খেয়াল রাখলো পেখম যেন ব্যথা না পায়। কোনো রকমের রক্ত পড়া বন্ধ করে ব্যান্ডেজ করে নিল। এখন এতটুকুই যথেষ্ট। যাবার পথে ক্লিনিক হয়ে যাবে। উঠে দাঁড়িয়ে তাও চাচিকে বলল, আমি আপনাদের নিতে এসেছি চাচি। জেসমিন আপত্তি জানানোর আগেই তাওয়াব বলল, আপনি এবং পেখম আমাদের ওখানে যাবেন। আপনি এবং পেখম আমাদের ওখানে যাবেন। এর বাইরে আমি আর কিছু শুনতে চাই না। বাইরে গাড়ির কাছে অপেক্ষা করছি, আপনারা আসুন। হিটলার মির্জা মাকেও হুকুম করছে। পেখম মুখ বাঁকালো। উনি কি ভাবেন সবাই ওনাকে ভয় পায়? পেখম বিড়বিড় করে বলল, হুকুম ছাড়তে পটু। জেসমিন নিজেও জানে এখানে থাকলে তার মেয়ে ভালো থাকবে না। ওর বড়দের কাছে থাকলে মেয়েটা অন্তত ভালো থাকবে। এটা ভেবেই সে ভাই বাবার থেকে বিদায় নিয়ে নিল। তাপ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। রাতে তার ফেরার কথা ছিল। বিকেলেও মার সাথে কথা হয়েছে। সে এখনো ফিরছে না দেখে নিশ্চয়ই সবাই চিন্তিত হচ্ছে। তার ফোনে একের পর এক কল আসছে, কিন্তু সে কারো কল তুলছে না। পা কখন কেটেছে এটা বুঝতে না পারলেও এখন ভালোই ব্যথা টের পাচ্ছে। ডান পায়ের পাতা মাটিতে ফেলতেই পারছে না। তারপরও মাকে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজা পর্যন্ত এসেছে। তাফ ওদের বেরোতে দেখে এগিয়ে এলো। পেখম হাঁটতে পারছে না বুঝতে পেরে বলল, চাচি, আমি পুনমকে গাড়িতে নিয়ে বসিয়ে দেব? জেসমিন তাওয়াবের মুখের দিকে তাকিয়ে কিছু ভেবে অনুমতি দিল। তাওয়াব দেরি করলো না। পেখমকে পাজা কোলে করে তুলে নিল।
পেখম বুঝতেই পারেনি তাওয়াব ভাই এমন কিছু করবে। সে ভেবেছে ধরে ধরে হয়তো গাড়ির কাছে নিয়ে যাবে। এই লোক সামনে থাকলে এমনিতেই তার হার্টের সমস্যার দেখা দেয়। আজ তো হার্ট কাজ করাই বন্ধ করে দিয়েছে। তাওয়াব পেখমের দিকে না তাকালেও পেখম ড্যাব চোখে তাওয়াবকে দেখে যাচ্ছে। তার নিঃশ্বাস দ্রুত হচ্ছে, বুকের ভেতর ধুকপুক শুরু হয়েছে। এক হাতে গাড়ির দরজা খুলে তাওয়াব পেখমকে ভেতরে বসিয়ে দিল। পেখম এখনো পাথর হয়ে আছে। তাওয়াব চাচির জন্য গাড়ির দরজা খুলে দিয়েছে। জেসমিন মেয়ের পাশে বসলো। তাওয়াব ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট করলো। তাওয়াব ভাই তাকে কোলে নিয়েছে। মনে পড়লে আজান এক ঝাঁক লজ্জা এসে পেখমের চেহারায় ঝেঁকে ধরেছে। এ যেন এক অন্যরকম অনুভূতি, কিছুটা লজ্জা, কিছুটা ভয়, কিছুটা সংকোচ আর অনেকখানি ভালো লাগা। এই ভালো লাগার কথা ভাবতে গেলেও পেখমের লজ্জা দ্বিগুণ হচ্ছে। রাত 12টার পর স্বাভাবিকভাবে দোকানপাট বন্ধ হয়ে যায়। রাস্তায় যানবাহন অনেক কম থাকায় তাওয়াব গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছে। এ সময় কোনো ফার্মেসি খোলা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তারপরও তাওয়াব নজর রেখেছিল, কিন্তু পথে কোনো ফার্মেসি চোখে পড়েনি। বাড়িতে পৌঁছতে পৌঁছতে 2টা বেজে গেছে। গাড়িতে পেখম ঘুমিয়ে পড়েছিল। জেসমিন পেখমকে ডাকতে গেলে তাওয়াব বলল, ঘুম ভাঙাবেন না চাচি, এখন জেগে গেলে পায়ের ব্যথায় আর ঘুমাতে পারবে না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি পুনমকে রুমে দিয়ে আসতে পারি। তাওয়াবের শিক্ষা দীক্ষা ভদ্রতা দেখে জেসমিন মুগ্ধ হয়। সে হেসে বলল, আর তো উপায় নেই, আমাকে একটু কষ্ট করতে হবে। তাওয়াব পেখমকে গাড়ি থেকে বের করে নিয়ে এলেও ওর ঘুম ভাঙল না। বাড়ির ভিতর এসে দেখলো তার চিন্তায় এখনো সবাই জেগে বসে আছে। তাওয়াবের কোলে পেখমকে দেখে কেউই ঘটনা বুঝতে পারলো না। নূরজাহান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। পেখম একা নয়, সাথে জেসমিনকে দেখেও সকলে আন্দাজ করলো ও বাড়িতে বড় কোনো ঘটনা ঘটেছে। তাহমিনা ছেলেকে দেখে যেন কেঁদেই ফেলবে। ইলহামের কপালে ভাঁজ পড়তে দেখা গেল। সবার আগে সেই জিজ্ঞেস করলো, ভাই পুনমের কি হয়েছে? ইলহামের সাথে সাথে বাকিরা একই প্রশ্ন করে উঠল। তাওয়াব সহজ গলায় বলল, কিছু হয়নি, ঘুমিয়ে আছে। ইলহাম বিস্মিত কণ্ঠে বলল। ঘুমিয়ে আছে? ইলহাম কয়েকবার চোখ বন্ধ করে আবার খুলল। পেখম ঘুমিয়েছে বুঝতে পারছি, কিন্তু ভাইয়ের কোলে প্রিয় এসব দেখে মিটিমিটি হাসছে। কাহিনী কি ঘটেছে না জানলেও তাওয়াব ভাইয়ের কোলে পেখমকে দেখে দৃশ্যটা তার কাছে রোমান্টিক মনে হচ্ছে। মানুষগুলোকে চেনা থাকলেও জেসমিন আজকের আগে কখনোই এ বাড়িতে আসেনি। ভাবে তাকে কেউ মনে করতেই দিল না যে সে আজ প্রথম এসেছে। কথাবার্তার শব্দ শুনে পেখমের ঘুম ভেঙে গেছে। সে চোখ খুলে সর্বপ্রথম তাওয়াবকে দেখলো। নিজের দিকে তাকিয়ে দেখলো সে মাটি থেকে কিছুটা উপরে, এখনো তাওয়াব ভাইয়ের কোলে। বাড়ির সবাইকে সামনে দেখে বেচারি লজ্জায় কুঁকড়ে গেল। মিনমিন করে বলল, আমায় নামিয়ে দিন তাওয়াব ভাই। তাওয়াব জিজ্ঞেস করলো, একা হেঁটে রুমে যেতে পারবি? পারবো। চুপ করে থাক, আমি তোকে রুমে নিয়ে যাচ্ছি। দৃষ্টিকে ঘুম থেকে ডেকে তোলা হলো। আজ রাতে ওরা দৃষ্টির ঘরে থাকবে, কাল নতুন ঘর ঠিক করে দেওয়া হবে। ঘুম জড়ানো চোখে দৃষ্টি পেখমকে দেখে কিছুই বুঝতে পারলো না। বোকার মতো পেখমকে জিজ্ঞেস করে বসলো, তুই এখানে কেন, কখন এসেছিস? পেখমের পক্ষ থেকে তাওয়াব বলল, কিছু জানার থাকলে সকালে জেনে নেবে, এখন ঘুমা। দৃষ্টি চোখ বড় বড় করে তাকিয়ে বলল, পেখমকে তুই কোলে নিয়েছিস কেন? তাওয়াব পেখমকে বিছানায় বসিয়ে দিয়ে বলল। এই তো নামিয়ে দিলাম। তাওয়াব নিচে এলে তাহমিনা এক পাকের ছেলেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে, ওদেরকে কেন নিয়ে এসেছিস? তার ছোট করে মাকে জানালো। তাহমিনা সব শুনে বলল, ওদের এখানে নিয়ে এসে ভালোই করেছিস। আমাদের বাড়ির মেয়ের মানুষ বাড়ি কেন থাকবে? তাওয়াব ইলহামকে ফার্স্ট এড নিয়ে দৃষ্টি রুমে যেতে বলেছে। পুনমের পা কেটে গেছে। ইলহাম আতঙ্কিত হয়ে বলল, কিভাবে, অনেক বেশি কেটেছে? গিয়ে দেখ। ইলহাম ফার্স্ট এড বক্স নিয়ে দোতলায় যাওয়ার সময় প্রিয়া ওর সাথে সাথে আসছে। ডাক্তার সাহেব, আপনি কি কিছু বুঝতে পারছেন? কি বুঝবো? প্রিয়া মুখ বাঁকালো। এই লোক শুধু ডাক্তারই পারে, রোগীদের মন আর পড়তে পারে না। না বুঝলে বসে থাকুন। ইলহাম কৌতূহলী হয়ে বলল, আপনি বললে আমি নিশ্চয়ই বুঝবো। বলুন না মিস প্রতিবাদী। আপনি ডাক্তার মানুষ, ডাক্তারি করুন, এত কিছু বোঝার দরকার নেই। পল্লবীর মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরেছে। নিজের হুঁশে নেই সে। অকথ্য ভাষায় গালাগাল করছে। সোজা দাঁড়িয়ে থাকতে পারছে না। পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিচ্ছে। ওই মাগির বাচ্চা আমার মেয়েকে নিয়ে ওই বাড়িতে উঠেছে। কুত্তার বাচ্চাকে আমি ছাড়বো না, খুন করে ফেলবো। হইচই শুনে নাজমা ঘর থেকে বেরিয়ে এসেছে। সকালে ঘুম ভেঙে যাওয়ার আগে পল্লব মির্জাকে থামাতে এলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে পল্লব? এই মাঝ রাতে কেন পাগলামি করছো? মিষ্টি একটা গন্ধ নাকে এসে লাগলে নাজমা নাকমুখ চেপে ধরে বলল, কি খেয়ে এসেছো? মদ খেয়ে বাড়িতে ফিরেছো তুমি?
এতক্ষণে গোলাপ যেন চলে এসেছেন। পল্লব মির্জা নাজমার দিকে তাকিয়ে হাসলো। প্রথমে নিঃশব্দে হাসলো, একটু পরেই গলা ফাটিয়ে হাসতে লাগলো। এলোমেলো গলায় বলল, মদ খেয়েছি, অন্যায় করেছি, তুমি আমাকে শাস্তি দাও ভাবি, আমাকে মারো। বলতে বলতে পল্লব মির্জা নাজমার দিকে এগিয়ে যাচ্ছে। নাজমা কঠিন কণ্ঠে বলল, পাগলামি বন্ধ করে চুপচাপ ঘরে গিয়ে শোও। মদ খেয়ে বাড়ি ফিরে মাতলামি করছো, তোমার লজ্জা করছে না? ধমক খেয়ে পল্লব মির্জা ঠোঁট ফুলিয়ে কাঁদতে শুরু করলো। তুমি আমাকে বকেছো ভাবি, কেন বকেছো? আমি মদ খাবো না তো কি করব? আমার মেয়ে আমাকে ঘৃণা করে, আমাকে ছেড়ে চলে গেছে। আমার মাগি বউ আমার মেয়েকে নিয়ে আমার শত্রুর বাড়িতে থাকছে। তাওপ পেখমদের নিয়ে ফিরে আসার কিছুক্ষণ পরে পল্লব মির্জা ওদের আনার জন্য গিয়েছিল, কিন্তু গিয়ে জানলো তাওপ ওদের নিয়ে এসেছে। নিজের ছেলে হলেও গোলাপজান পল্লব মির্জাকে দু চোখে দেখতে পারছেন না। তার ধৈর্যের সীমা ভেঙে গেছে। কর্কশ গলায় গোলাপজান বললেন, তুই মরতে পারস না, আল্লাহ তোরে কেন দেখে না? কত মানুষ মরে, তুই কেন মরস না? তুই মরলে আমি একটু শান্তি পাইতাম। বউডারে জ্বালাইতে জ্বালাইতে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করছোস। এখন কি ওরা রাস্তায় থাকবো? ওই বাড়িতে গেছে, ভালো করছে। তাওপ রাতে ঘুমায়নি, এমনিতেই তার ঘুম হয় না। রাতে কয়েকবার দৃষ্টির ঘরের সামনে থেকে ঘুরে এসেছে। পেখম নিশ্চয়ই ঘুমাচ্ছে। তাওপ নিজের ঘরে এসে সকাল হওয়ার অপেক্ষা করছে। সকাল হতেই তাওপ পেখমের খোঁজ নিতে এলো। দৃষ্টি ঘর থেকে বেরিয়ে ভাইকে দেখে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ ভাইয়া? পুনম উঠেছে? না, ঘুমোচ্ছে, আমি ওকে ডাকিনি। ভালো করেছিস। পেখম ঘুমাচ্ছে শুনে তাওপ ফিরে গেল। জেসমিন রান্নাঘরে ভাবিদের সাহায্য করতে এলে কেউ তাকে কোনো কাজ করতে দিল না। তাকে পেখমকে ঘুম থেকে ডেকে তুলতে পাঠিয়ে দিল। ইলহাম দিনের প্রথম কাপ চা খেতে খেতে খবরের কাগজে চোখ বোলাচ্ছে। সে সময় মুখে হাত দিয়ে হাই চেপে প্রিয়া এসে দৃষ্টির পাশে বসলো। দৃষ্টি আজ কলেজ যাবে না, তাই সে প্রিয়াকে বলল, তুমি আজকে ভার্সিটি যেও না প্রিয়াপু। প্রিয়া একটু ভেবে পড়ল, ঠিক আছে। পেখম বাড়িতে আসার খুশিতে আজ আমাদের কলেজ ভার্সিটি ছুটি। ইলহামের দিকে তাকিয়ে দৃষ্টি বলল, ভাইয়া তুমিও ছুটি নেবে? ইলহাম জবাব দেওয়ার আগে প্রিয়া বলল, উনি ছুটি নিলে ওনার রোগী বেচারাদের জীবন থেকে ছুটি নিতে হবে। এই কথা শুনে দৃষ্টি হো হো করে হেসে উঠল। প্রিয়াও হাসছে। ইলহাম ওদের দিকে তাকিয়ে ছোট্ট একটা দম ফেলল। মিস প্রতিবাদী কি ইচ্ছে করেই তার সাথে এমন করে? মেয়েটা কি জানে সে হাসলেই ডাক্তারের হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়? তাওফের মধ্যে আজ অফিসে যাওয়ার কোনো তাড়া দেখা যাচ্ছে না। সে সময় নিয়ে চা শেষ করেছে। ইলহামের হাত থেকে খবরের কাগজ নিয়ে চোখ বুলিয়েছে। ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। নাজমা সবাইকে খাবার টেবিলে ডাকছে। ইলহাম বলল, ভাই চলো, বড় মা ডাকছে। আর একটু পরে খাই বলে তাওফ ইলহামকে থামিয়ে দিল। কেউ বুঝতে না পারলেও প্রিয়া ঠিকই বুঝতে পারছে তাওফ ভাই কেন পরে খাওয়ার কথা বলছে। পেখম রানী না আসা অব্দি তাওফ ভাই কিভাবে একা খেয়ে নেবে? তাওফ মনে মনে ভাবছে, এই মেয়ের ঘুম কি এখনো ভাঙেনি? এত ঘুমোচ্ছে আজ। সে অফিসে চলে যাওয়ার পর কি নিচে আসবে? তাওফ কোনো বিষয় নিয়ে বিরক্ত থাকলে আপনাদের তার কপালে ভাঁজ পড়ে। তখন চাইলেও সে কপাল স্বাভাবিক রাখতে পারে না। ইলহাম ভাইয়ের কপালের ভাঁজ লক্ষ্য করে জিজ্ঞেস করল, তুমি কি কোনো বিষয় নিয়ে বিরক্ত? না। না মানে তোমার কপাল? ইলহাম কথা শেষ করার আগেই তাওফ উঠে দাঁড়ালো, বলল, খেতে চল। এসব দেখে প্রিয়া মুখ টিপে হাসছে। আহারা বেচারা তাওফ ভাই না পারছে মুখ ফুটে বলতে, আর না পারছে এক ছাদের নিচ থেকে দূরত্ব সহ্য করতে। এদিকে আবার কোনো কারণ ছাড়াই প্রিয়াকে একা একা হাসতে দেখে দৃষ্টি উল্টাপাল্টা ভেবে যাচ্ছে। মনে মনে বলছে, প্রিয়াপু কাকে দেখে হাসে? ওখানে তো তাওফ ভাই আর ইলহাম ভাই আছে। তাওফ ভাইকে প্রিয়াপু নিজের ভাইয়ের মতোই দেখে, তাহলে কি ইলহাম ভাই? ও মাই গড, প্রিয়াপু ইলহাম ভাইকে দেখে আসছে। সব নাতি নাতনিদের দেখতে পেল, পেখমকে না দেখে নূরজাহান জিজ্ঞেস করলেন, আমার হিংসুটে নাতনিটা কোথায়? এখনো কি ঘুমাচ্ছে? ওকে রেখে খেতে বসে গেলে পরে এসে গাল ফুলিয়ে আর খাবেই না। ডাক ওকে। বাড়িতে এতগুলো মানুষ, এদিক ওদিকের কত কথা বলছে, অথচ তার মনের কথা কেবল দাদিই বলেছে। আকৃতি দাঁড়িয়ে বলল, আমি পুনমকে নিয়ে আসছি দাদি। দৃষ্টিও চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ে বলল, আমিও যাচ্ছি। দুই বোন পেখমকে আনতে দোতলায় উঠে গেল। এই ফাঁকে তাওপ নিজের কাজের কথাটা বলল। সে জানালো, দাদি আমি আমার পুরনো রুমে চলে যাব। আমার এই রুমটা পুনম আর চাচিকে দিয়ে দিও। নূরজাহান আশ্চর্য দেখে দাদির দিকে তাকালেন। এতগুলো বছর ধরে তাওপ তার ঘরে থাকে না। এর কারণ জিজ্ঞেস করলে সে সবসময় চুপ থেকেছে। হঠাৎ তার নিচে চলে আসার কারণ সে কাউকেই জানায়নি। তুই সত্যি এই ঘর ছেড়ে দিবি? আমার আগের রুমে শিফট করব। হ,
হঠাৎ কেন? না মানে তুই তো নিজের ইচ্ছে এ ঘরে থাকতে এসেছিলে। এখন আবার নিজের ইচ্ছেতে চলে যাচ্ছে। নূরজাহান আর পেঁচালেন না। এই ছেলের মন মর্জি কেউ বুঝতে পারে না। প্রিয়া ঘটনা জানে না। দৃষ্টি নয়তো আকৃতি আপুকে জিজ্ঞেস করতে হবে। দাদি আর প্রশ্ন করেনি দেখে তাপ স্বস্তি পেল। তবে বিষয়টা নিয়ে ইলহামের খটকা লাগছে। ভাই কেন চাচিদের জন্য রুম ছেড়ে দিবে? বাড়িতে আরো অনেক রুম আছে, চাচিদের থাকা নিয়ে অসুবিধা হবে না। আকৃতি দৃষ্টিকে একে ফিরে আসতে দেখা গেল। জেসমিন এলেও পেখম আসেনি। নূরজাহান ওদেরকে দেখে জিজ্ঞেস করলেন, যাকে আনতে গিয়েছিলে সে কোথায়? আকৃতি নিজের চেয়ারে বসতে বসতে বলল, পুনম আসতে পারবে না দাদি, বেচারি দাঁড়াতেই পারছে না, হাঁটবে কি করে? নূরজাহান চিন্তিত মুখে বললেন, কেন, ওর পায়ের ব্যথাটা কি বেড়েছে? দৃষ্টি বলল, ব্যথা নেই, কিন্তু পায়ে ভর ফেললে যদি আবার ব্যথা বাড়ে সেই ভয়ই আসেনি। এটাও ঠিক করেছে, এখন কয়েকদিন হাঁটা চলা না করলেই ভালো হবে। নূরজাহান জেসমিনকে উদ্দেশ্য করে বললেন, আসো মা, তুমি আমাদের সাথে খেতে বসে পড়ো। জেসমিন নিজের শাশুড়িকে আম্মা ডাকে, এখন বড় শাশুড়িকে কি ডাকবে? দুটো নাই পরেও সে আম্মাই ডাকলো। আমি ভাবিদের সাথে পরে খাবো আম্মা, আগে আপনার নাতনিকে খাইয়ে দিয়ে আসি। তাওয়াফের খাওয়া শেষ, সে উঠে পড়ল। যাওয়ার আগে ইলহামকে বলে গেল, হসপিটালে যাওয়ার আগে একবার পুনমকে দেখে যাস। মামা তটিনীর খোঁজ পেয়ে গেছে। এই ঠিকানা অবশ্য সেই দিয়েছিল। গতকাল মামা তাকে কিছু না জানিয়ে ছদ্মবেশ নিয়ে বাড়ির ভিতর ঢুকে পড়েছিল। তটিনী মামাকে দেখে খুশি হয়নি, তবে মামা তাকে দেখে খুশিতে কেঁদে ফেলছে প্রায়। তটিনী মা আমার, কেমন আছিস তুই? তুই এত শুকিয়ে গেছিস কেন? এরা তোকে ঠিক মতো খেতে দেয় না? তোকে দিয়ে কাজ টাজ করাই। তাদেরকে কেউ কথা বলতে দেখে ফেললে সন্দেহ করবে। তটিনী মামাকে টেনে আড়ালে নিয়ে গেল। চাপা স্বরে রাগ ছেড়ে বলল, আমাকে না জানিয়ে তুমি এখানে কেন এসেছো মামা? আমি তোমাকে আসতে বলেছি? তোর জন্য আমার চিন্তা হচ্ছিল রে মা, এতদিন তো তোর কোনো খোঁজ নেই, মনটা কু ডাকছিল। মামা, তুমি কি আমার প্ল্যান বরবাদ করে দিতে চাও? কেন এসেছো তুমি? তুই এই বাড়িতে এসেছিস 16টা দিন হয়ে গেল, তুই তো কোনো মিশনে এত সময় নিস না, তাই আমার চিন্তা হচ্ছিল। আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না, মিশন সম্পূর্ণ করে আমি নিজেই তোমাকে খবর দেব। তার আগে তুমি আর এ বাড়িতে আসবে না। ঠিক আছে, আসবো না। কারো চোখে পড়ার আগে তুমি এখন যাও। যাচ্ছি, তুই কিন্তু সাবধানে থাকিস। বড়লোকদের যেমন টাকা পয়সা থাকে তেমন ক্ষমতাও থাকে। তুই ধরা পড়ে গেলে এরা তোকে জেলে দিলে আমি কেন, আমার 14 পুরুষ মিলেও তোকে জেল থেকে ছাড়িয়ে আনতে পারবো না। মামার উপর তটিনী সত্যি বিরক্ত হচ্ছে, অথচ মামা তার কথা ভেবে এসেছে। মামা চলে যাওয়ার আগে পকেট থেকে ছোট্ট একটা বাটন ফোন বের করে তটিনীর হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা রাখ, সিম টিম সব আছে, সুযোগ বুঝে কল করিস, রাজু তোর সাথে কথা বলতে চাই। মামা চলে যাওয়ার পর তটিনী ভাবছে, মামার এখানে আসায় সে কেন এত রেগে যাচ্ছে? সে কেন তার ধরা পড়ে যাওয়ার ভয় পাচ্ছে? এবাড়ির সবাই অনেক ভালো, তার নাম ধাম পরিচয় না জেনেই তাকে বাড়িতে থাকতে দিয়েছে। মানুষগুলোর জন্য তার সূক্ষ্ম টান তৈরি হয়েছে, এটা সেও বুঝতে পারে। কিন্তু এই টানের তো কোনো মানে নেই। এখান থেকে যাওয়ার পর সবাই জেনে যাবে সে কোন উদ্দেশ্য নিয়ে এসেছিল। মানুষগুলো তাকে ঘৃণা করবে। টপ ড্রাইভ করছে, কোনোদিনও দুপুরে বাড়িতে না এলো, আজ আসছে, কারণ একটাই, পেখমকে দেখা। সকালে না দেখেই বেরোতে হয়েছে। তাওয়াফের ফোন বাজছে, এই কণিকা তাকে জ্বালিয়ে খাচ্ছে। কল তুলে তাও প্রথম যে কথাটা বলল, বিয়ে হয়েছে, এবার একটু জামের মাথা খা না। আমার মাথা আর কত খাবি? যতদিন তোর সুস্বাদু মাথা খেতে তোর বউ না আসে ততদিন খাবো। তোর জামাই তোকে কিছু বলো না কেন? ওই বেটার সাহস আছে আমাকে কিছু বলার? তুই বল, আজ কেন আসিসনি? কারণ এখন থেকে আমার আর তোর প্রয়োজন নেই। কেন, তোর প্রজাপতিকে পেয়ে গেছিস নাকি? সত্যি? কণিকার চেঁচানোতে গাড়ি দুলে উঠল মনে হলো। মেয়েটা তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে? না। না মানে কি, প্রপোজ করিসনি? তাহলে কিভাবে পেয়েছিস গাধা? পেয়েছে, তুই বুঝবি না। কণিকা জানার জন্য অধৈর্য হয়ে উঠেছে। বল না, তীব্র মেয়েটাকে। আমার সব কথা সবার আগে তোকে বলি, তুই তোর একটা কথা আমাকে বলতে পারিস না? আমি তোর বন্ধু না, মেয়েটার নাম অন্তত বল। আমি কাউকে বলবো না, প্রমিস। পেখম,
এর বিষয়ের একটা কথা জিজ্ঞেস করবি না। পেখম, ও মা কি সুন্দর নাম, শোন না। কণিকার কিছু জিজ্ঞেস করার আগে তাপ কল কেটে দিয়েছে। এই মেয়ে কোনো না কোনো ভাবে তার পেটের কথা বের করে ফেলবে, এটা কণিকার একটা ট্যালেন্ট। নিজের মনের সাথে রীতিমতো যুদ্ধ করে তাপ মেনে নিয়েছিল সে পেখমকে পছন্দ করে। সে নিজে এটা ভেবে আশ্চর্য হতো সে কিভাবে পেখমকে পছন্দ করতে পারে। পেখম সম্পর্কে তার চাচাতো বোন, তাদের বয়সের পার্থক্যটাও চোখে লাগার মতো। সে পেখমকে নিয়ে কখনোই এরকমটা ভাবতে পারে না। সে ভাবতে না চাইলে কি হবে, তার মন ঠিকই ভেবেছে। শুধু পছন্দ না, সে পেখমকে ভালোবাসে। এই সত্যটা মেনে নেওয়া তার জন্য সহজ ছিল না। সেই ভালোবাসার দীর্ঘ সময় মনের ভিতর পুষে রেখেছে। পেখম কেন কাউকে বুঝতে দেয়নি। তার ভালোবাসা নীরব, শান্ত, একপাক্ষিক, এটাই ভালো ছিল। কিন্তু যখন বুঝতে পারলো পেখমের মনেও তার জন্য অনুভূতি জন্ম নিতে শুরু করেছে, এতদিন যে চোরা নজরে সে পেখমকে দেখতো, পেখমও তাকে সেই চোরা নজরে দেখে সমস্যাটা তখনই হলো। ব্যাপারটা একপাক্ষিক নয় বুঝতে পারার পর থেকেই তার নীরব শান্ত ভালোবাসা অশান্ত বাঁধ ভাঙা হয়ে গেল। তারপরে তাও পেখমকে জানাতে চায়নি। পেখম যে বয়স পার করেছে, এই বয়সটাই এমন। এখন ওর চোখে রঙিন চশমা লাগানো। হয়তো এখন পেখম ওকে পছন্দ করে, সময়ের সাথে এই পছন্দ শেষ হয়ে যেতে পারে। তাও চায় না পেখম এখন কোনো ধরনের ছেলে মানুষের সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে পস্তাক। আর তাছাড়া তাদের পারিবারিক সম্পর্কের দিকটাও তাপকে বিবেচনায় রাখতে হবে। এই মেয়ে বাপ পাগলা, বাপের কথায় যে কোনো কিছু করতে পারবে। পল্লব মির্জার সাথে তার সম্পর্ক কখনো তাকে পেখমকে কাছাকাছি যেতে দিবে না। যদি তাপ তার ভালোবাসা কনফেস করেও নেয়, তাহলেও পল্লব মির্জাই হবে তার ভালোবাসাকে নিজের করে পাওয়ার পথে সব থেকে বড় বাধা। মেয়ের লাভ স্টোরিতে বাপ ভিলেন হোক, তাপ এটা চায়নি। মেয়েকে বাবার সামনে দাঁড় করানোর ইচ্ছে তার ছিল না। কিন্তু যেদিন জানলো পল্লব মির্জা তার আদরের মেয়েকে কতটা অন্ধকারে রেখেছে, সেদিনই ঠিক করে নিল সে পেখমকেই বিয়ে করবে। কিন্তু তার আগে পেখমকে তার ভালোবাসার কথা জানাতে হবে। সিলেট যাওয়ার আগের রাতেই তাপ পেখমকে জানাতে চাচ্ছিল, কিন্তু দাদির জন্য যা করা হয়নি। দাদিও বিয়ের জন্য চাপ সৃষ্টি করছে। তাপ ভেবেছিল সিলেট থেকে ফিরে দাদিকেও জানাবে সে আর কাউকে না পেখমকে বিয়ে করতে চায়। তাপ দীর্ঘশ্বাস ফেলল। তার চাওয়া মতো কিছুই হলো না। তার আগে পেখমের সামনে ওর বাবার সত্যি চলে এলো। মেয়েটা সব থেকে বড় বিশ্বাসের জায়গা নড়ে উঠেছে। এ সময় চাইলেও তাও পেখমকে তার ভালোবাসার কথা বলতে পারবে না। তবে এই সময়টা পেরিয়ে যেতে সে পেখমকে সাহায্য করবে। পেখমের দুর্বল মুহূর্তে ওকে একা পড়তে দিবে না। আলায়া আলিশবা পুরো বাড়িতে তাদের পেখম আপুকে খুঁজছে। পেখমই ছিল ওদের একমাত্র খেলার সাথে। যতক্ষণ বাড়িতে থাকতে দুই বাচ্চাকে নিয়ে নিজেও যে কত বাচ্চামি করত। আলায়া দাদির কাছে এসে জিজ্ঞেস করলো, দাদা দাদি পেখম আপু কোথায়? গোলাপজান কি জবাব দিবেন ভেবে পেলেন না। নাতনিটা চোখের সামনে থাকলে সারাক্ষণই ওর খুঁত ধরেছে, কত শাসন করেছে, বকেছে। এখন ওসব কথা মনে পড়ে গোলাপজানের চোখ ভিজে ওঠে। যদিও এটা জেনে মন শান্ত হয়েছে পেখম ও বাড়িতে আছে, কিন্তু তার বাড়িটা যে খাখা করছে। আলায়া দাদির হাত ধরে চাকাতে চাকাতে বলল, ও দাদি বলো না পেখম আপু কখন আসবে? সানজিদা এসে মেয়েকে নিয়ে গেল। নানান কথার বুঝ দিতে সক্ষম হলো। পেখম আপু বেড়াতে গেছে। দুপুর হচ্ছে, এখনো পল্লব মির্জা ঘর থেকে বেরোয়নি দেখে সানজিদার শাশুড়িকে বলল, আম্মা এবার গিয়ে ভাইজানকে দেখে আসবেন। ভাইজানের জন্য এত দরদ লাগলে তুমি গিয়া দেখে আসো, আমারে যাইতে কইও না। গোলাপজান আগুন চোখে ছেলের বইয়ের দিকে তাকে কর্কশ গলায় বললেন। ধমক খেয়ে সানজিদা কেটে পড়ল। নাজমা চোখের ইশারায় সানজিদাকে মার সাথে এ বিষয়ে কথা বলতে নিষেধ করল। দুজন মানুষের চলে যাওয়ায় বাড়িটাও যেন প্রাণ হারিয়ে ফেলেছে। তটিনীর এখন আর এ বাড়িতে আগের মতো ভালো লাগে না। বাবা মা না থাকা নিয়ে সে একসময় আফসোস করত। এখন বুঝতে পারছে এমন বাবা থাকার চেয়ে না থাকাই ভালো। তটিনী হাঁটতে হাঁটতে দোতলায় চলে এলো। ওই ছেলেটার ঘরের সামনে এসে দাঁড়ালো। পেখম প্রায় তার আজান ভাইকে নিয়ে গল্প করত, কিন্তু কখনই বলেনি ছেলেটা হাঁটতে পারে না। পেখম অবশ্য বলেছে ছেলেটা কখনো নিচে যায় না, এমনকি ঘর থেকেও বের হয় না। তার কখনই কারণ জিজ্ঞেস করা উচিত ছিল। তটিনী জানে না ছেলেটা হাঁটতে পারে না জেনে তার কেন খারাপ লাগছে। পৃথিবীতে এমন কত মানুষই তো আছে যারা হাঁটতে পারে না, তাদের সবার জন্যই কি তার এমন খারাপ লাগে? বিছানা থেকে হুইল চেয়ারে বসতে আজানকে যথেষ্ট কষ্ট করতে হয়, তবুও সে কাউকে ডাকে না। যতটুকু পারে নিজের কাজ নিজেই করার চেষ্টা করে, যে কাজ না পারে তা রেখে দেয়। তটিনী দরজার সামনে দাঁড়িয়ে দেখছে বিছানা থেকে চেয়ারে বসতে ছেলেটাকে কতটা কষ্ট করতে হচ্ছে। বুকের ভেতর থেকে গভীর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। দরজায় টোকা দিয়ে জিজ্ঞেস করলো, আসতে পারি? মেয়ে কণ্ঠ শুনে আজান এদিকে তাকিয়ে তটিনীকে দেখে কপাল কুচকিয়ে ফেললো। এতেও তটিনী কিছু মনে করলো না। অনুমতি না পেয়েও মুখে হাসি নিয়ে ভেতরে চলে এলো। আজান বিরস গলায় জিজ্ঞেস করলো, আপনি কি কোনো প্রয়োজনে এসেছেন? না, এমনি এসেছি। আপনার ঘরে কি এমনি আসা যায় না? না, অচেনা কাউকে আমি আমার রুমে অ্যালাউ করি না।
তটিনী মুখ বাঁকিয়ে ভাবল, ছেলেটা মহা শয়তান, সেই গাধা। এই নিম্মুখ ছেলের জন্য কষ্ট পাচ্ছিল। এই ছেলের সাথে আজে বাজে আলাপ করা যাবে না বুঝতে পেরে তটিনী বলল, আপনি কি পেখমের খবর জানেন? ওরা কোথায় আছে? পেখমের নাম শুনে আজানের চেহারায় বিষাদ দেখা গেল। সে ভালো থাকলে বোনটাকে এত কষ্ট পেতে দিত না, তবুও স্বস্তি তার কাজটা তাওয়াব ভাই করেছে। ওরা আমার আরেক দাদির বাড়িতে আছে। ও, পেখমের জন্য আমার অনেক খারাপ লাগছিল। আমাদের পারিবারিক ব্যাপারে আপনার খারাপ না লাগাটাই ভালো। এ কেমন ছেলে, কথায় কোনো রস নেই, এক একটা কথা যেন বিষের মতো দিত। তটিনীও আর সহ্য করতে পারল না। আপনি কি সবার সাথে এভাবে কথা বলেন? সবাই কি নিজের থেকে অনেক ক্ষুদ্র মনে করেন না? হয়তো করেন, তা না হলে এভাবে কথা বলতেন না। পেখম আপনার সম্পর্কে কত শত গল্প করেছে। ভেবেছিলাম আপনিও হয়তো পেখমের মতোই সভ্য ভদ্র একজন মানুষ, কিন্তু আপনি একটা চরম অভদ্র। কথাগুলো বলে তটিনী এক সেকেন্ডও দাঁড়ালো না, গটগট করে বেরিয়ে গেল। আজান কতক্ষণ হতভম্ব হয়ে মেয়েটা যাওয়ার পানে তাকিয়ে রইল। মেয়েটা তাকে অপমান করে চলে গেল। পল্লব মির্জাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সানজিদা বড় ভাবিকে খোঁচা দিয়ে দেখালো। পল্লব মির্জা নিচে এসে সোজা সদর দরজার দিকে যাচ্ছেন। নাজমা এসে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ পল্লব? হুম, না খেয়ে এখন কোথায় বের হচ্ছ? কাজ আছে ভাবি। পেখমকে আগের মতো চঞ্চল হাসি খুশি করে তোলার জন্য নূরজাহান কম চেষ্টা করছেন না। তিনি না পেরে শেষে রানীকে লাগিয়ে দিয়েছেন। রানী তার গ্রামের মানুষদের নিয়ে এমন এমন কথা বলছে, পেখম না হেসে থাকতে পারছে না। মেয়েটাকে হাসতে দেখে নূরজাহান স্বস্তির নিঃশ্বাস নিলেন। কলিং বেল বাজছে। তাহমিনা রানীকে দরজা খুলতে বললে রানী বলল, আমি এখন আপারে হাসানের কামে ব্যস্ত আম্মা, আমি দরজা খুলতে পারুম না। বৃষ্টি বলল, আমি খুলছি। বৃষ্টি দরজা খুলে দিয়ে চাচাকে দেখে কি বলবে ভেবে পেল না। পল্লব মির্জা শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, পেখম কোথায়? বৃষ্টি রোবটের মতো বলে উঠল, ভেতরেই আছে। মেয়ের জন্য আজ তাকে এ বাড়িতে পা রাখতে হয়েছে, না হলে তার লাশও কখনো এ বাড়িতে আসতো না। তিনি মেয়েকে ডাকলেন। পেখম, আমনি। রানীর কথা শুনে পেখম খিলখিল করে হাসছিল। বাবার ডাক শুনেই তার মুখে অন্ধকার নেমে এসেছে, সেই সাথে দু চোখে ঘৃণা দেখা দিয়েছে। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। বাবাকে দেখে তীক্ষ্ণ কণ্ঠে বলল, এ লোক এখানে কেন এসেছে বড় দাদি? পল্লব মির্জা ভেতরে এসে মেয়েকে দেখে খুব কষ্টে নিজেকে সহজ রেখে বললেন, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি মামুনি। কেন, তুমি কেন এসেছো? পেখম চেঁচিয়ে উঠলে বাকিরাও চলে এলো। পেখম শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলছে, আমি বলেছি না আমি তোমার মুখ দেখতে চাই না, তারপরে তুমি কেন এসেছো? লজ্জা নেই তোমার? কিভাবে ভাবলে তুমি আমি তোমার সাথে যাব? আমি ঘৃণা করি তোমায়। তুমি একটা দুশ্চরিত্র লোক যে আমার মাকে ঠকিয়েছে, আমার বিশ্বাস ভেঙেছে তুমি। তুমি চলে যাও, প্লিজ চলে যাও তুমি, বলছি। প্রথম কথাগুলো বলতে বলতে জোরে জোরে কাঁদছে। মেয়ের সাথে জেসমিনও কাঁদছে। মেয়ের মুখে এসব কথা শুনে পল্লব মির্জা ভেঙে চুরে যাচ্ছেন, তবুও তিনি মেয়েকে বোঝানোর চেষ্টা করছেন। আমি ভুল করেছি মা, তার জন্য তুমি আমাকে যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। ভুল করেছো? তুমি ভুল করোনি, অন্যায় করেছো তুমি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমাদের একা ছেড়ে দিচ্ছ না কেন? হ্যাঁ, কিভাবে দিব? তুমি আমার একমাত্র মেয়ে, আমার কলিজার টুকরা। আমি তোমাকে কিভাবে একা ছেড়ে দিব মা? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি আমার পৃথিবী, আমার লিটল প্রিন্সেস। এ সময় তাওয়াফও বাড়ি ফিরেছে। বাইরে থেকে এসে চেঁচামেচি শুনতে পাচ্ছিল, তাই দৌড়ে এসেছে। তাওয়াফ সোজা এসে পেখমের পাশে দাঁড়ালো। এক পলক পেখমকে দেখে চাচার চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, কি হচ্ছে এখানে? পল্লব মির্জা আজ এতটাই অসহায় হয়ে পড়েছেন, তিনি তাওয়াফের কাছে সাহায্য চাচ্ছেন। আমার মেয়েটাকে বোঝাও না তাইফ, ওকে আমি কতটা ভালোবাসি। একটাই তো মেয়ে আমার, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। একজন পুরুষ মানুষ হিসেবে হয়তো নিকৃষ্ট হতে পারে, কিন্তু বাবা হিসেবে কখনো খারাপ হতে পারে না। তবে তার চাচা মেয়েকে এতটাই ভালোবাসেন, তাহলে এমন কিছু করার আগে কেন মেয়ের কথা ভাবলেন না? এখন বাবার ভালো মানুষই নিতে পারছে না। সে চিৎকার করে বলল, তুমি আমার ভালোবাসো না, তুমি কাউকেই ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে আমাদের কথা ভাবতে। তুমি তুমি এখনো আমাকে নিয়ে যেতে চাচ্ছ, আমার মাকে নিয়ে যাওয়ার কথা বলছো না। তুমি আমার মাকে চাও না, তাই আমিও তোমাকে চাই না। তুমি চলে যাও, তোমার ওই বউকে বাড়িতে নিয়ে যাও তুমি। করে ফ্যামিলি বানাও। পল্লব মির্জা ব্যথিত চোখে মেয়ের দিকে তাকিয়ে আছেন। পেখম চিৎকার চেঁচামেচি করে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাই তা পল্লব মির্জাকে বলল, আমার মনে হয় আপনার এখন চলে যাওয়াই উচিত হবে। এই কথা শুনে পল্লব মির্জা গর্জন করে উঠে বললেন, আমি চলে যাব নাকি থাকবো এই কথা বলার তুই কে? আমার মেয়েকে আমার বিরুদ্ধে উস্কে দেওয়ার পেছনে কাদের হাত আছে আমি জানি না মনে করছিস? পল্লব মির্জা নিজের আসল রূপে চলে এসেছে। তাও শুধু শুধু চাচার কথা ভাবছিল।
পল্লবের আঙুল তুলে তাপকে শাসিয়ে বললেন। তুই আমার মেয়ের থেকে দূরে থাকবি। কোন উদ্দেশ্যে তুই আমার মেয়েকে এখানে নিয়ে এসেছিস? তাপ ভেবে পায় না তাকে নিয়ে এই লোকের সমস্যা কি, সব বিষয়ে তাকেই কেন দুষতে হবে। সে যা করে তাতে এই লোকের সমস্যা। সবাই এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে দেখলো, তার নাতিকে উল্টাপাল্টা কথা বলতে দেখে নূরজাহান বললেন, মুখ সামলে কথা বলো পল্লব। তুমি এখন কার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছো? ভুলে যেও না আমরা ভদ্র মানুষ, তাই তোমার অভদ্রতা সহ্য করছি, কিন্তু সব কিছুর একটা সীমা আছে। তুমি যদি ভদ্রতার ভাষা না বুঝো তাহলে তোমাকে তোমার ভাষাতেই বোঝাতে হবে। এই ঘটনার পরে পেখম ঘরে গিয়ে দরজা দিয়েছে। ওর কান্নার শব্দ সবাই শুনতে পাচ্ছে। জেসমিন সহ সবাই পেখমকে ডাকলো, কিন্তু পেখম কারো কথায় দরজা খুলছে না। তাপ সব দেখেও কিছু করতে পারছে না। পুরোটা বেকেল পেখম ঘরবন্দি হয়ে থেকেছে। নূরজাহান সবাইকে না করে দিলেন। ওকে আর কেউ ডেকো না, কেঁদে কেটে মন হালকা হলে নিজে বেরিয়ে আসবে। পেখম বাড়ি আছে ভেবে আজকে ইলহাম তাড়াতাড়ি চলে এসেছিল। বাড়ি এসে ঘটনা জানতে পেরে পেখমের জন্য কষ্ট অনুভব করলো। প্রিয়া ঘটনা না জানলেও বুঝতে পেরেছে পেখমের বাবার দ্বিতীয় বিয়ে করা নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। তবে এই ব্যাপারে সে কারোর সাথেই কোনো কথা বলেনি, একমাত্র ইলহামের সাথে বলেছে। আপনার দাদারও কি দুই বিয়ে? আপনি আগে জানতেন না? কিভাবে জানবো? সেটাও কথা, আপনি জানবেন না এটাই তো স্বাভাবিক। পারিবারিক বিষয় ভেবে প্রিয়া আর কিছু জিজ্ঞেস করলো না, কিন্তু ইলহাম নিচে থেকেই বলল, আমাদের দাদা একা হলেও পেখমের আর আমাদের দাদি ভিন্ন। ও, যদিও দুই দাদিও নাতি নাতনিদের সমান ভালোবাসে। তা বাইরে থেকে এসেছে। ইলহামকে দেখে জিজ্ঞেস করলো, পুনম ঘর থেকে বেরিয়েছে? না, একটু আগেও ডেকে এসেছি, কোনো সারা শব্দ নেই। তার ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ফোন পকেটে রেখে দোতলার দিকে যাচ্ছে। ভাইকে যেতে দেখে ইলহামা উঠে দাঁড়িয়েছিল, কিন্তু প্রিয়া ওর হাত ধরে টেনে বসিয়ে দিয়ে বলল, আপনি কোথায় যাচ্ছেন? পুনমের কাছে। কেন? ভাই যাচ্ছে। ভাই যাচ্ছে যাক, আপনি বসে থাকুন। ইলহাম বুঝতে পারছে না মিস প্রতিবাদী কেন তাকে যেতে দিচ্ছে না, তাই সে চোখমুখ কুঁচকে অদ্ভুত দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকিয়ে আছে। প্রিয়ার দিকে লোকটার নির্বুদ্ধিতা দেখে বিরক্ত হচ্ছে। ভাই গেলেই ওনাকে পিছু পিছু যেতে হবে? এই পরিস্থিতিতে লাভবারদের একা ছেড়ে দেওয়াই সব থেকে ভালো হবে, কিন্তু মূর্খ ডাক্তারের ঘিলুতে এই জিনিসটা ঢুকছে না। নেচে নেচে কাবাবে হাড্ডি হতে যাচ্ছে। তাও দোতলায় উঠে এসে বন্ধ দরজার সামনে দাঁড়ালো। কয়েকবার বড় বড় করে নিঃশ্বাস নিয়ে কণ্ঠস্বর গম্ভীর করে ডাকলো, পুনম, আমি জানি তুই আমার কথা শুনতে পাচ্ছিস, দরজা খোল। আমি কিন্তু এক কথা দ্বিতীয়বার বলবো না। তাও জানে এখন সে নরম হলে কাজ হবে না। আহ্লাদ করে অন্তত এই মেয়েকে দিয়ে কথা মানানো যাবে না। তাকে সত্যি দ্বিতীয়বার ডাকতে হলো না। পেখম দরজা খুলে দিয়েছে। পেখমের মুখের দিকে তাকে কঠোরভাবে ধরে রাখা তাওয়াফের জন্য কঠিন হয়ে গেল। কেটে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে পাগলটা। তাওয়াফের মধ্যে পেখমের গাল ধরে বলতে ইচ্ছে করলো, কেন আমার পরীক্ষা নিচ্ছিস পুনম? তোর প্রতি আমার দুর্বলতা প্রকাশ পেতে দিস না। তুই এমন করলে আমার কঠিন থাকা মুশকিল হয়ে যাবে। আমি জানি এই সময়টাতে তুই আমাকে গ্রহণ করতে পারবি না, তাই আমাকে কঠোর হয়েই থাকতে দে। পেখমের পায়ের দিকে চোখ যেতে দেখলো পেখম ব্যান্ডেজ খুলে ফেলেছে। তাপ দীর্ঘশ্বাস চেপে পকেট থেকে ফোন বের করে ইলহামকে কল করলো। ফার্স্ট এড বক্স নিয়ে উপরে আয়। ভাইয়ের কল পেয়ে ইলহাম রুম থেকে ফার্স্ট এড বক্স নিয়ে এসে দোতলায় যাওয়া ধরলে প্রিয়া পকেটকে দাঁড়ালো, বলল, কোথায় যাচ্ছেন? হো, আপনি যাবেন না, এটা আমাকে দিন, আমি দিয়ে আসছি। ইলহাম কিছুই বুঝতে পারছে না ইস প্রতিবাদী হঠাৎ এরকম অদ্ভুত আচরণ কেন করছে। প্রিয়া ইলহামের হাত থেকে বক্সটা নিয়ে চলে যেতে লাগলে ইলহাম জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাচ্ছেন? তাওয়াফ ভাইকে এটা দিয়ে আসতে। কিন্তু ডাক্তার তো আমি। তাওয়াব ভাই এগুলো দিয়ে কি করবে? প্রিয়া মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, কচুর ডাক্তার আপনি। প্রিয়া ঘরে আসার আগে গলায় শব্দ করলো। শব্দকে তাওয়াফ ওর দিকে তাকিয়েছে। ভেতরে এসে প্রিয়া বলল, আপনার ভাই একটা জরুরি কলে কথা বলছে, আমি সামনেই ছিলাম, তাই আমাকে দিয়ে পাঠিয়েছে। বক্সটা তাওয়াফের হাতে ধরিয়ে দিয়ে প্রিয়া এখানে আর দাঁড়ালো না, নিচে চলে এলো। ইলহাম সন্ধিয়ান চোখে প্রিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মিস প্রতিবাদী, আপনি ঠিক কি করতে চাচ্ছেন বলবেন দয়া করে? প্রিয়া ভাব নিয়ে চুল উড়িয়ে বলল, যে কাজটা আপনার করার কথা ছিল অথচ আপনি করতে পারছেন না। তার বিছানায় বসেছে, কিন্তু পেখম দাঁড়িয়েই আছে। তাওয়াফের দিকে তাকালো, শান্ত স্বরে বলল, বস। পেখম তবুও বসলো না। সে তাওয়াফের দিকে তাকাচ্ছেও না। তুই কি এখন আমার কথা শুনবি না পুনম? পেখম অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে। তার ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল,
তুই কি আমার ধৈর্য পরীক্ষা নিতে চাচ্ছিস? পেখম এবার তাওয়াফের দিকে তাকালো। বাধ্য মেয়ের মতো তাওয়াফের পাশে বিছানায় বসলো। তাওয়াফ মনে মনে হাসলো, বলল, পা উপরে তোল। পেখম পা বিছানার উপর তুলছে না দেখে তাওয়াফ নিচে বসছিল। পেখম নিভু নিভু গলায় বলল, আপনি নিচে বসবেন না? তাহলে তোকে পা উপরে তুলতে হবে। পেখম দু পা বিছানার উপর তুলে বসলো। তাওয়াফ জিজ্ঞেস করলো। ব্যান্ডেজ কেন খুলেছিস? পেখম জবাব দিল না। ইনফেকশন হয়ে গেলে তখন কি করবে? ইনফেকশন হলে ভালো, মরে যাব। পেখমের মুখে এ ধরনের কথা শুনে তাওয়াফের মেজাজ খারাপ হলেও সে শান্ত থাকলো। মৃত্যু তোর কাছে এতটাই সহজ মনে হয়? পেখমের ঠোঁট জোড়া তিত্তির করে কাঁপছে। অন্যদিকে মুখ ফিরিয়ে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। তাওয়াফ সময় নিয়ে ক্ষতস্থান পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। তার কাজ শেষ হয়ে গেল। আদেশের সুরে বলল, এবারে ব্যান্ডেজ খুলে ফেলে তোর খবর আছে। পেখম অন্যদিকে তাকিয়ে আছে। তাই তাওয়াফ পেখমের মুখ দেখতে পাচ্ছে না, কিন্তু যাওয়ার আগে সে একবার পেখমকে দেখতে চায়। তাই বলল, আমার কথা বুঝতে পেরেছিস? এই কথাটা আমার দিকে তাকিয়ে বল। পেখম তাওয়াফ ভাইয়ের দিকে তাকাতে পারছে না। কিভাবে তাকাবে সে? কি হলো? আমার দিকে তাকিয়ে বল, তুই আমার কথা বুঝেছিস? তাওয়াফ সত্যি তার ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। পেখম তাওয়াফ ভাইয়ের দিকে তাকিয়েও চোখ নামিয়ে নিল। তাকা আমার দিকে। পেখম তাকাচ্ছে না। তাওয়াফ কণ্ঠস্বর নরম করে বলল, কি হয়েছে তোর? পেখম তখনই হু হু করে কেঁদে উঠল। তাওয়াফ আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। কেন কাঁদছিস তুই? পেখম জবাব না দিয়ে কেঁদেই যাচ্ছে। তাওয়াফ আর ধৈর্য ধরে থাকতে পারছে না। কান্না থামা পুনম। আমি ভীষণ লজ্জিত তাওয়াফ ভাই। পেখম কেঁদে কেঁদে অস্পষ্টভাবে বলল, তা বুঝতে পেরেছে। কপালে ভাঁজ পড়ল তার। কেন? না জেনে আপনার সাথে আমি তর্ক করেছি, আপনাকে নানান কথা শুনিয়েছি। আমি তখন বুঝতে পারিনি আমার পাপাকে আমি যেমন চিনি, যেমন জানি সে ওরকম না। এজন্য মেয়েটা লজ্জিত। বাবা যেমনই হোক, বাবাকে নিয়ে পৃথিবীর যে কোনো সন্তানই গর্ব করে। আমি কি তোকে এই ব্যাপারে কিছু বলেছে? মুখে না বলুন, কিন্তু মনে মনে নিশ্চয়ই ভাবছেন আপনি ঠিক ছিলেন আর আমি ভুল ছিলাম। দুঃখের মাঝেও তারপর হাসতে মন চাইল। কত বেশি ভাবে এই মেয়ে। আমি মনে মনে এমন কিছু ভাবছি না। পেখম জলে টলমলে চোখে তাওয়াফের দিকে তাকালো। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। তোর বাবা কেমন মানুষ? এতে কি তোর কোনো অবদান আছে? সন্তান খারাপ হলে বাবা মার উপর দায় দেওয়া যায়, কিন্তু বাবা মার কর্মের জন্য কখনোই সন্তানকে দায়ী করা যায় না। তুই কেন লজ্জিত হবি? আর আমাকে তুই এমন কোনো কথা শোনাসনি যে আমি মনে রেখে বসে আছে। তাই তোর এই ছোট্ট মাথা থেকে এসব চিন্তা ছেড়ে ফেল। আমি আমার পাপাকে ঘৃণা করি, আমি পৃথিবীর সব পুরুষদের ঘৃণা করি। তাও পাখত চোখে পেখমের দিকে তাকিয়ে বলল, পৃথিবীর সব পুরুষকে? দৃষ্টির জন্মদিন আর খুব বেশি দূরে না। 4 দিন পরেই তার জন্মদিন। প্রতিবার তার জন্মদিন পালন করা হয়। এবারও কি হবে? কিন্তু পেখমের যে মন ভালো নেই, তাই সে নিয়ে ভেবে আকৃতিকে বলল, আপু, তোমার মনে আছে আমার জন্মদিন কবে? আকৃতি হেসে বলল, মনে থাকবে না কেন পাগল? এবার কি আমার জন্মদিন পালন করা হবে? অবশ্যই হবে। কিন্তু আকৃতি দৃষ্টির হাত ধরে আশ্বস্ত করলো, বলল, বাড়িতে একটা হইচই অনুষ্ঠান হলেই দেখবি পুনমের মন অনেকটা ভালো হয়ে গেছে। তাওয়াফেরও দৃষ্টির জন্মদিনের কথা মনে ছিল, তাই সে আজ অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে। বাড়ির সব মেয়েকে শপিং এ নিয়ে যাবে। তার আসল উদ্দেশ্য পেখমকে বাড়ির বাইরে নিয়ে যাওয়া, যে কোনোভাবে ওর মন খারাপ ঠিক করা। তাও সবাইকে রেডি হয়ে থাকতে বলেছে, বিকেলে নিয়ে বেরোবে। প্রিয়া যেতে চাচ্ছিল না। আকৃতি দৃষ্টি এই কথা শুনে প্রিয়াকে চেপে ধরল। আকৃতি বলল, তুমি যাবে সাথে? তোমার বড়ও যাবে। প্রিয়া দাঁত বের করে হেসে বলল, কিন্তু আমার তো বর নেই। দৃষ্টি প্রিয়ার হাত চেপে ধরে রাগে মুখে বলল, তুমি কিভাবে না যাও আমিও দেখবো, দরকার পড়ে তোমাকে কোলে করে নিয়ে যাব। প্রিয়াকে রাজি করানো গেল। আসল সমস্যা পেখমকে নিয়ে দেখা দিল। পেখম যাবে না। আকৃতি দৃষ্টি প্রিয়া সবাই সেধেছে, কিন্তু পেখমের এক কথা তার যেতে ইচ্ছে করছে না। এই কথাটা দৃষ্টি তাপকে জানালো। তাপ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পেখমকে মানাতে গেল। দরজার শব্দ শুনে পেখম ভাবলো দৃষ্টি হয়তো আবার এসেছে, তাই সে বলল, আমি বলেছি তো যাবো না, বারবার কেন এসে বিরক্ত করছিস? আমি তোকে বিরক্ত করছি? তাপ ভের কণ্ঠস্বর শুনে পেখম এদিকে তাকালো। মুখ ছোট করে ফেলে মিনমিনে গলায় বলল, আমি ভেবেছিলাম বৃষ্টি এসেছে। তাপ দরজার সামনেই দুহাত পকেটে রেখে দাঁড়িয়ে আছে, ভেতরে এলো না। একটু পর বের হব, জানিয়ে দিয়ে গেলাম। তাপ পেখমকে জিজ্ঞেস করেনি যাবে কিনা, ও সরাসরি আদেশ শুনিয়ে দিয়েছে। তারপরে পেখম সাহস করে বলল, আমি যাব না তাওয়াব ভাই। তাপ শান্ত চোখে পেখমের দিকে তাকিয়ে আছে। পেখম তাওয়াব ভাইয়ের দিক থেকে চোখ নামিয়ে নিল।
আমি তোর মতামত জানতে চাইনি, বলতে এসেছি তুইও যাচ্ছিস। এ কেমন জবরদস্তি? পেখম তো বলেছে সে যাবে না, তারপরেও কি জোর করে নিয়ে যাবে নাকি? শেষ পর্যন্ত তাওয়াফের সামনে পেখমকে হাঁটতেই হলো। সবার সাথে সেও গাড়িতে বসে আছে, পেছনে প্রিয়া আকৃতি দৃষ্টি বসে পড়েছে, তাই পেখমকে সামনে তাওয়াফের সাথে বসতে হয়েছে। তাওয়াফ ড্রাইভ করতে করতে পেখমকে দেখছে। পেখমকে মুখ গোমরা করে বসে থাকতে দেখে মুস্কি হাসলো। জীবনে একটা কাজ করে পেখম সব থেকে বেশি আনন্দ পেত, সেটা হলো শপিং। কিন্তু আজ পেখম এ কাজে কোনো আনন্দ পাচ্ছে না। ওরা তিনজন সামনে সামনে হাঁটছে, আগ্রহ নিয়ে সব দেখছে, কিন্তু পেখম ওদের থেকে পেছনে পড়ে আছে। তাওয়াফ অবশ্য পেখমের পাশাপাশি হাঁটছে। হাঁটতে কষ্ট হচ্ছে? তাওয়াফের প্রশ্নের জবাবে পেখম কোনো জবাব দিল না, অন্যদিকে মুখ ফিরিয়ে বিড়বিড় করে বলল, জোর করে নিয়ে এসে হাঁটাচ্ছে, আবার জিজ্ঞেস করছে কষ্ট হচ্ছে কিনা। যদি বলি কষ্ট হচ্ছে তাহলে কি কোলে তুলে নেবে? সবাই সবার পছন্দের ড্রেস কিনে নিয়েছে, কিন্তু পেখম কিছুই কেনেনি, কারণ তার কিছুই পছন্দ হচ্ছে না। দৃষ্টি বলল, তোর কি একটা ড্রেসও পছন্দ হচ্ছে না? না। এইটা কিভাবে সম্ভব? আগে তো তুই যা দেখতি তাই পছন্দ হয়ে যেত। এখন হচ্ছে না। পছন্দ না হলেও কিছু একটা নিয়ে নে। পেখম রেগে গিয়ে বলল, বলছি পছন্দ হচ্ছে না, তারপরেও কেন জোরাজোরি করছিস? তোদের হয়ে গেলে চল, না হলে আমি একাই চলে যাচ্ছি। কথাটা বলেই পেখম হাঁটা ধরল। দৃষ্টি ভাবতে পারেনি পেখম এত অল্পতেই রেগে যাবে, সবার সামনে এমন রিয়াক্ট করবে। দৃষ্টির চোখে পানি এসে গেছে। গাড়িতে দৃষ্টি একদম চুপচাপ বসে রইল। ওকে দেখে আকৃতি প্রিয় চুপচাপ ছিল। তাপ নীরবে কার ড্রাইভ করছে। পেখম জানালার দিকে মুখ করে বসে আছে। বাড়ি ফিরলে পেখম সবার আগে গাড়ি থেকে নেমে গেল। আকৃতি প্রিয়া ভেতরে যেতে যেতে দৃষ্টিকে বোঝাচ্ছে পেখমের কথাও যেন কষ্ট না পায়। ওদের সান্ত্বনা দেওয়া শুনে দৃষ্টি হেসে বলল, বেগমের সাথে আমি ছোট থেকেই বড় হয়েছি, ওকে আমি চিনি, ওর রাগ আমার উপর না। পেখম নিচেও অনুশোচনায় ভুগছে। দৃষ্টির সাথে ওভাবে কথা বলা ঠিক হয়নি, কিন্তু সে কি করবে? আজকাল না চাইতেও সে সবার সাথে খারাপ ব্যবহার করে ফেলছে। অনুশোচনা থেকেই পেখম রাতে নিচে খেতে এলো না। দৃষ্টির সামনে পড়তে পারবে না সে। পেখম কেন আসেনি নুরজাহানের ব্যাপারে জিজ্ঞেস করলেও কেউ কিছু জানায়নি। জেসমিন বলল, এই মেয়ের মতিগতির কোনো ঠিকঠাক নেই, ওকে নিয়ে আপনারা চিন্তা করবেন না। প্রিয়া তাওয়াব ভাইকে ছাদে যেতে দেখে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে পেখমের কাছে গেল। আসবো পুনম? তোমারও কি অনুমতি নেওয়া লাগবে প্রিয়াপু? পেখম অসহায় মুখে প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া হেসে দিয়ে বলল, বলা যায় না, যদি তুমি আমার উপরও রেগে যাও। মজা করছিলাম। ঘরে বসে কি করো? চলো ছাদে যাই। এই রাতের বেলা? আমি তো রোজই যাই। পেখম কি ভেবে যেন রাজি হয়ে গেল, বলল, আচ্ছা চলো। ছাদের দরজার সামনে দাঁড়িয়ে প্রিয়া হঠাৎ বলে উঠল, পুনম, তুমি কি একা থাকতে ভয় পাবে? আমি 2 মিনিটের জন্য একটু রুম থেকে আসছি। প্রিয়া পেখমকে কিছু বলার সুযোগ না দিলেই চলে যাচ্ছে। পেখম ডাকলো, কোথায় যাচ্ছ প্রিয়াপু? প্রিয়া চলে গেলে পেখম ভাবলো সে এখন কি করবে। প্রিয়াপু তো বলেছে আসবে। পেখমের অবশ্য একা ছাদে যেতে ভয় করছিল, তাই সে এখানেই দাঁড়িয়ে রইল। তাপ তখন রুমে ফিরে যাচ্ছিল। পেখমের সাথে দেখা হয়ে গেল, তাপ ওকে না দেখার মতো চলে যাচ্ছে। পেখম বুঝতে পারলো না তাপ ভাই এমন করলো, তাই সে ডেকে উঠল, তাপ ভাই। তাপ দাঁড়ালো, পেখমের দিকে ফিরে তাকালো না, উল্টো দিক দাঁড়িয়ে জানতে চাইল, কেন ডেকেছিস? তাপ ভাই তো তার দিকে তাকাচ্ছেই না। পেখম কি বলবে, কেন ডেকেছে সে? কিছু বলবি নাকি যাবো? তাওয়াফের এমন কঠিন আচরণে পেখমের কান্না পেয়ে গেল। ধরা গলায় জিজ্ঞেস করলো, আপনি কি আমার উপর রাগ করেছেন? তোর উপর কেন রাগ করবো? তাহলে এইভাবে কেন কথা বলছেন? আমি এভাবেই কথা বলি। তাওয়াফ ভাই এভাবে কথা বলেন না, উনি পেখমের সাথে অনেক নরম ভাবে কথা বলতেন। তোর কথা শেষ হলে আমি যাচ্ছি। জলে টলমল করা চোখ থেকে এবার 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তাওয়াফ একবারের জন্য পেছনে তাকিয়ে পেখমকে দেখলো না, ওভাবেই চলে গেল। পরীক্ষার রুটিন দিয়ে ফেলেছিল, হাতে খুব বেশি সময় নেই, অথচ পেখম কলেজে যাচ্ছে না। কোনো কালেই পড়াশোনায় খুব বেশি সিরিয়াস তা থাকলো, এখন পেখম বুঝতে পারে তাকে জীবনে কিছু করতে হবে। সে প্রতিষ্ঠিত না পারলে মাকে কিভাবে দেখবে, তাই আজ নিজ থেকেই মাকে বলল, মা আজ থেকে আমি কলেজে যাব। জেসমিন এই কথা শুনে খুশি হলো। যাক, মেয়েটা আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। পেখম কলেজে যাবে শুনে নুরজাহান তাপকে বললেন, তুই তো এখন বের হবি, পেখম দৃষ্টি ওদেরকে কলেজে নামিয়ে দিয়ে যেতে পারবি? তাপ সহজ গলায় জানালো, পারবো। পেখম বুঝতে পারছে তাপ ভাই তার উপর রেগে আছে, তাই তো তার সাথে ঠিকভাবে কথা বলছে না। তবে পেখম এটাও বুঝতে পারছে না সে কিভাবে তাপ ভাইয়ের রাগ থামাবে। দৃষ্টি রেডি হতে দেরি হচ্ছে। পেখম আগে রেডি হয়ে গিয়েছিল, তাই গাড়ির কাছে চলে এলো।
তাওফ আগে থেকে গাড়িতে বসে আছে, পেছনের সিটে বসে পেখম তাওফ ভাইকে দেখছে, অথচ তাওফ ভাই যেন ওকে দেখেইনি। পেখম নানাভাবে তাওফ ভাইয়ের মনোযোগ আকর্ষণ করতে চেয়ে ব্যর্থ হলো। শেষে ইতস্তত ভাব কাটিয়ে মুখ খুলল। তাও ভাই, তাওফ শুনেছে, তারপরও না শোনার মতোই থাকলো। প্রথমবার ডেকে কোনো রকম সারা শব্দ না পেয়ে আবার ডাকলো। তাও ভাই শুনছেন? বল। আমি সরি তাও ভাই। তাওফ মনে মনে হাসলো, গম্ভীর ভাব বজায় রেখে বলল, আমাকে কেন সরি বলছিস? আপনি আমার উপর রেগে আছেন তাই। আমি কেন তোর উপর রেগে থাকবো? কেন রেগে থাকবে এটা তো তার থেকে ভালো উনিই বলতে পারবেন। রেগে আছেন বলেই তো আমার সাথে কথা বলছেন না। পেখমকে ভুলগুলো হাতে ধরিয়ে দেখিয়ে না দিলে এই মেয়ে কখনো বুঝতে পারবে না, তাই তাওফ বলল, তোর কাছে সম্পর্কের দাম কেমন পুনম? তোর কাছে মানুষগুলোর ব্যাপারে তুই কতটুকু ভাবিস? একটা সম্পর্ক থেকে কষ্ট পেয়ে তুই বাকি সব সম্পর্ক নষ্ট করে ফেলেছিস। যে মানুষগুলো তোকে ভালোবাসে অকারণেই তুই তাদেরকে কষ্ট দিচ্ছিস। বাপের রাগ পুরো পৃথিবীর উপর দেখাতে লেগে পড়েছিস। দৃষ্টির সহ আমাদের বাড়ির সকলে তোকে অনেক ভালোবাসে। তুই মানুষগুলোর ভালোবাসার মূল্য যথাযথভাবে দিতে পারছিস? গতকাল দৃষ্টির সাথে ওরকম ব্যবহার করা কি ঠিক হয়েছে? সম্পর্কগুলোকে যত করে আগলে রাখতে হয়, কিছু কিছু সময় কাছে মানুষদের জন্য নিজের অনেকগুলো কষ্ট ভুলে যেতে হয়। আমি তোর উপর রাগ করে নেই, তোকে বকছিও না, তোকে বোঝাচ্ছি যাতে ভবিষ্যতে তোর দ্বারা তোর কাছে মানুষগুলো কষ্ট না পায়। দৃষ্টিও চলে এসেছে, গাড়িতে বসতে বসতে বলল, দেরি করার জন্য দুঃখিত। পেখমকে দেখে উচ্ছ্বসিত গলায় বলল, তাহলে সুবুদ্ধি হয়েছে তোর, এমনিতে এতগুলো দিন কলেজ মিস দিয়েছিস। দৃষ্টি এমন ভাবে পেখমের সাথে কথা বলছে যেন তাদের মধ্যে কিছুই হয়নি। পেখম দৃষ্টির দিকে তাকিয়ে অপরাধী মুখে বলল, আমায় তুই ক্ষমা করে দে দৃষ্টি। আমি তোর সাথে বাজে ব্যবহার করতে চাইনি, আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল তাই তোকে ওরকম বলে ফেলেছি আমি। তুই চাইলে আমি কান ধরে সরি বলতেও রাজি আছি। দৃষ্টির চেহারা গম্ভীর করে বলল, ঠিক আছে, আগে কান ধরে সরি বল, তারপর ক্ষমা। পেখম সত্যি সত্যি দুহাতে কান ধরে বলল, এবার এবার ক্ষমা করবি তো? দৃষ্টি হেসে দিয়ে বলল, পাগল রে, আমি তো মজা করছিলাম। পেখম খুশি হয়ে দৃষ্টিকে জড়িয়ে ধরল, দুবোন জড়াজড়ি করে হাসছে। এদের কর্মকারখানা দেখে তাওফের ঠোঁটেও হাসি দেখা গেল। দৃষ্টির জন্মদিন উপলক্ষে মোটামুটি আয়োজন করা হয়েছে। ইরিন ইতি এসেছে। ইরিন এসে পেখমকে অনেকটা সময় জড়িয়ে ধরে থাকলো। মামার ব্যাপার অবশ্য কিছুই জিজ্ঞেস করলো না। কেমন আছিস তুই পেখম? আমি ভালো আছি রিনাপু। তোমরা আসতে এত দেরি কেন করেছো? দেরি কই, কেক তো কাটবে রাতে। নানি, মামি, ভাই বোনদের সাথে কথা বলার ফাঁকেও ইরিন তাওফ ভাইকে খুঁজে যাচ্ছে। সবাই সেদিন নতুন ড্রেস কিনলো, পেখম কিছু না কিনে এখন পস্তাচ্ছে। রাতে কি পরবে সে, এই চিন্তা করতে করতে ঘরে চলে এলো। তার এখন তাওফ ভাইয়ের ঘরটাতে থাকে। গতকালই শিফট হয়েছে। তাওফ ভাই ওনার আগের রুমে চলে গেছে। ঘরে এসে বিছানার উপর একটা শপিং ব্যাগ রাখা দেখে পেখম কপাল কুঁচকালো। কি এটা? পেখম শপিং ব্যাগ হাতে নিয়ে খুলে দেখলো, ব্যাগের ভেতর থেকে সাদা রঙের ভীষণ সুন্দর একটা গাউন বেরিয়ে এসেছে। পেখম হতবাক হয়ে গেল। কে এনেছে এটা? কার জন্য এনেছে? আমার জন্য? গাউনটা কে এনেছে না জেনে পেখমের অনেক পছন্দ হয়ে গেছে। তবে সে একটু চিন্তায় পড়ে গেল, গাউনটা কি তার জন্যই আনা হয়েছে নাকি অন্য কারো। হঠাৎ পেখমের মনে হলো এটা নিশ্চয়ই দৃষ্টির কাছে। সে গাউনটা হাতে নিয়েই দৌড়ে দৃষ্টির ঘরে চলে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, বোন, শত্রু, বেষ্টু, তোকে এক বালতি থ্যাঙ্কস। দৃষ্টি মুখ বাঁকিয়ে অদ্ভুত চোখে পেখমের দিকে তাকিয়ে বলল, পাগল হয়ে গেছিস নাকি? কাকে এত থ্যাঙ্কস দিচ্ছিস? তোকে। উদয় আমাকে কেন থ্যাঙ্কস দিবি? পেখম ভেবাচেকা খেয়ে গেল। তারপরে ভাবলো দৃষ্টি নিশ্চয়ই তার সাথে মজা করছে। প্রিয়াও এখানে উপস্থিত ছিল। ঘটনাটা তার কাছে রহস্যজনক মনে হলো। জিজ্ঞেস করলো, কি হয়েছে পুনম? আর তোমার হাতে ওটা কি? গাউন। গাউন কে এনেছে? বৃষ্টি। সেই জন্যই তো ওকে ধন্যবাদ দিতে এসেছি। দৃষ্টি তৎক্ষণাৎ বলল, আমি তোকে কোনো গাউন টাউন দিইনি। পেখম ভুরু কুচকে জিজ্ঞেস করলো, এটা তুই আমার জন্য আনিসনি? না। মিথ্যে কেন বলছিস? আজব তো, মিথ্যে কেন বলবো আমি? তুই না দিলে কে দিয়েছে? এটা আমি কি করে জানবো? প্রিয়া ব্যাপারটা একটু হলেও বুঝতে পেরেছে। তার ঠোঁটের কোণে হাসি দেখা দিয়েছে। তাওফ ভাই প্রেমিক হিসেবে ফার্স্ট ক্লাস। সেদিন পেখম কিছু কিনেনি, এই কথা ঠিকই মনে রেখেছে। শুধু মনে রেখে বসে থাকেনি, এই সুন্দর গাউনটা পেখমের জন্য এনেছে। দৃষ্টি পেখমের মাঝে রীতিমতো ঝগড়া লেগে যাচ্ছে। পেখম বলছে তুই এনেছিস, দৃষ্টি বলছে সে আনেনি। প্রিয়াদের থামিয়ে দিয়ে পেখমের কাঁধ ধরে দৃষ্টি ঘর থেকে নিয়ে চলে আসতে আসতে বলল,
গাউন কে দিয়েছে? এটা দিয়ে তুমি কি করো? কত সুন্দর একটা গাউন পেয়েছো, চুপচাপ পরে ফেলো। পেখম হতাশ হয়ে বলল। কে দিয়েছে এটা না জানি কিভাবে পরবো? প্রিয়া মৃদু হাসলো। পেখমকে টেনশন করতে দেখে বলল, কে দিয়েছে এটা কি জানতেই হবে? হুম। ঠিক আছে, যদিও আমি ঠিক জানি না, কিন্তু একটু আন্দাজ লাগাই। আচ্ছা লাগাও। সেদিন শপিং করতে কে কে গিয়েছিলাম? তুমি, আমি, দৃষ্টি আর আকৃতি আপু। দৃষ্টিকে তুমি জিজ্ঞেস করে ফেলেছো? ও আনেনি। আমিও তোকে এই গাউন গিফট করিনি। বাকি রইল কে? আকৃতি আপু। চলো তাহলে আকৃতি আপুর কাছে। আকৃতি জানালো সেও দেয়নি। পেখম এবার সত্যিই চিন্তায় পড়ে গেল। তাহলে কে দিয়েছে? প্রিয়া পেখমকে নিয়ে আকৃতির ঘর থেকে বেরিয়ে এসে বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে বলল, আরো একজন মানুষ কিন্তু আমাদের সাথে গিয়েছিল পুনম। আর কে? গাড়ি কে চালিয়ে নিয়ে গিয়েছিল? তাওব ভাই। পেখমের মুখ হা হয়ে গেল। তাওব ভাই তার জন্য গাউন আনবে, এটা অকল্পনীয় বিষয়। সে সাথে সাথে বলল, ধুর, তাও ভাই না। তুমি এত শিওর হচ্ছ কিভাবে? হতেও তো পারে তাওয়াফ ভাই। না না, তাও ভাই আনেনি, আমি জানি। প্রিয়া পেখমকে পরীক্ষা করার জন্য বলল, কেন? ভাই হয়ে কি বোনকে একটা গাউন গিফট করতে পারবে না? গাউনটা এনে হয়তো ভাইয়ের দায়িত্ব পালন করেছে। ভাইয়ের দায়িত্ব? তাওব ভাই তো সম্পর্কে তার ভাইই হয়, সে তো ভাইই ডাকে। তাহলে কেন মানতে পারছে না তাওব ভাই বোন মনে করে তার জন্য গাউনটা এনেছে? আচ্ছা বাদ দাও তো, হয়তো তোমার দাদি এনেছে, তাই সন্ধ্যায় এটাই পরে ফেলো। গাউনটা সুন্দর অনেক, তোমাকে দারুণ মানাবে। সন্ধ্যায় গাউনটা পরলেও পেখমের এখন নিচে যেতে ইচ্ছে করছে না। ইরিন প্রিয়া এসে জোর করে ওকে নিয়ে নিচে চলে এলো। তবে পেখমের চোরা চোখ তাওব ভাইকেই খুঁজছে। পেখম এতদিন তার অনুভূতিগুলোকে নিয়ে কনফিউজ ছিল। তাওব ভাইয়ের প্রতি তার টানের কোনো দাম দিতে পারছিল না। ভেবেছিল সে হয়তো তাওব ভাইয়ের ব্যক্তিত্ব পছন্দ করে, কিন্তু না। পেখম এখন বুঝতে পারছে সে আসলে তাওব ভাইকেই পছন্দ করে। তবে এই পছন্দকে কি ভালোবাসার নাম দেওয়া যায়? পেখম এ ব্যাপারে এখনো কনফিউজ। পেখমকে দেখে সবাই ওর প্রশংসা করছে। নূরজাহান বললেন, আমি নাতনিটাকে দেখি সাদা পরি লাগছে, মার্শাল্লাহ। এদিকে আয় তো বোন, নজরটিকে দিয়ে দেই। পেখমকে দাদি নজর টিকা দিবে শুনে দৃষ্টি পড়ল। আমাকে কি ভূতের মতো লাগছে দাদি? এসব কেমন কথা? ভূতের মতো কেন লাগবে? পরি লাগলে তো তুমি আমাকেও নজর টিকা দিয়ে দিতে। দৃষ্টির কথা শুনে সবাই হেসে উঠল। তাও ফোনে কণিকার সাথে কথা বলতে বলতে সিঁড়িতে নেমে আসছে। পেখমের চোখ তাওব ভাইয়ের দিকে পড়লে সে পলক ফেলতে ভুলে গেল। সাদা রংটা মনে হয় তাওব ভাইয়ের জন্যই বানানো হয়েছে। কণিকার কথা শুনে তাওব হাসছে। তখনই তার চোখ পেখমের উপর পড়ল। ওই মুহূর্তে ফোনে কণিকা কি বলছে ওসব আর তার কানে ঢুকলো না। পেখম গাউনটা পরেছে। গাউনটা কেনার সময় কল্পনায় পেখমকে যেমন ভেবেছিল, বাস্তবে এখন তার থেকেও অনেক বেশি সুন্দর লাগছে। সাদা পাঞ্জাবিতে তাওব ভাইকে দেখে পেখমের আগের রোগ আবার ফিরে এসেছে। বুকের ভেতর হাতুড়ি পেটানোর শব্দ শোনা যাচ্ছে। তাওব ভাইকে দেখলেই কেন তার বুক ধুকভুক করতে শুরু করে। পেখম এটা আগে না বুঝলেও এখন বুঝতে পারছে। তাওব ভাইকে সে পছন্দ করে। তাই তো উনি সামনে এলে পেখমের সাজানো গোছানো পৃথিবী এক মুহূর্তে কেমন এলোমেলো হয়ে যায়। এরিনও তাওব ভাইকে দেখে হাসছে। এই মানুষকে সে কবে নিজের মনের কথা বলতে পারবে? সে না বললেও কি তাওব ভাই কোনোদিন বুঝবে? প্রিয়া আকৃতি দুজনই শাড়ি পরেছে। দুজনকে অনেক বেশি সুন্দর লাগছে। ইলহামও তাওব ভাইয়ের মতো পাঞ্জাবি পরেছে। আকৃতি যাওয়ার পর ইলহাম প্রিয়ার সাথে সাথে ঘুরছে। বিষয়টা লক্ষ্য করে প্রিয়া মুখে হাসি নিয়েই বলল, কি অসভ্যতা হচ্ছে শুনি? আপনি বলুন না, কি অসভ্যতা করছি আমি? আমার পাশে পাশে কেন ঘুরছেন? এটা তো আমিও বুঝতে পারছি না। আপনি কেন আমাকে চুম্বকের মতো টানছেন? প্রিয়া দাঁড়িয়ে পড়ল। রাগে চোখে তাকিয়ে বলল, আপনি কি আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছেন? অবশ্যই না। মিস প্রতিবাদীর সাথে ফ্ল্যাট করার মতো সাহস আমার আছে? সাহস না থাকাই ভালো। ভালো না। দেখুন ডাক্তার, আমার মাথা গরম করবেন না। সুন্দরী মেয়েদের মাথায় একটু গরমই থাকে, আমি জানি। রাগ করে এই প্যাচি লোকের সাথে প্রিয়ার কোনো কথাই বলল না। পেখম অনিশ্চয়তার মধ্যে থাকতে চায় না। তাই সে সময় সুযোগ বুঝতে এক ফাঁকে তাওবকে জিজ্ঞেস করে ফেলল, তাও ভাই আমার জন্য এই গাউন কি আপনি এনেছেন? তাওব আজ সত্য চেপে রাখলো না, স্বীকার করে নিয়ে বলল। পেখমের পরপর একটা হার্টবিট মিস হয়ে গেল। তার চোখে মুখে বিস্ময় ফুটে উঠেছে। তাহলে আমাকে না দিয়ে চুপি চুপি রুমে কেন রেখে এসেছেন? পেখমের অনুভূতিটা উপচে পড়তে চাচ্ছে।
খুশিতে চোখ জোড়া চিকচিক করছে তার। তাপ সেটা লক্ষ্য করলেও বলল, কারণ তুই যদি জানতে পারতি আমি এনেছি তাহলে হয়তো নিতি না। কে বলেছে আপনাকে আমি নিতাম না? তাপ ডান ভুঁড়ি উঁচিয়ে জিজ্ঞেস করলো। নিতি তুই? অবশ্যই নিতাম। পেখম অতি আবেগী হয়ে মুখ ফুসকে সব বলে ফেলেছে। তাপ মনে মনে হাসলো, মুখ গম্ভীর করে বলল। কিন্তু তুই তো আমাকে ঘৃণা করিস। পেখম আকাশ থেকে পড়ে বলল, আমি আপনাকে ঘৃণা করি এই কথা আপনাকে কে বলেছে? তাপ ঠোঁট কামড়ে ভাবুক কণ্ঠে জিজ্ঞেস করলো। করিস না? আমি কি একবারও বলেছি আপনাকে যে আমি আপনাকে ঘৃণা করি? তুই বলেছিস তুই পৃথিবীর সব পুরুষদের ঘৃণা করিস। কিন্তু আপনাকে তো বলিনি। আমি কি পৃথিবীর সব পুরুষদের মধ্যে পড়ি না? নাকি তুই আমাকে পুরুষ মনে করিস না? তটিনী আলায়া আলিশবাকে নিয়ে এসেছে। পেখম জানতো না ওরা আসবে। এতগুলো দিন পর ছোট দুই বোনকে দেখে তাওয়াফের সাথে কথোপকথন মাঝপথে থামিয়ে দিয়ে পেখম ছুটে ওদের কাছে চলে গেল। আমার ময়না পাখির বাচ্চারা, তোরা কার সাথে এসেছিস? পেছনে তটিনীকে দেখতে পেয়ে পেখমের খুশি আরো বেড়ে গেল। তটিনীকে সে অনেক মিস করছে। পেখম দুহাত মেলে দিয়ে আলায়া আলিশবাকে কাছে ডাকলে ওরা আপুর কাছে এলো না, অভিমান করে দূরে দাঁড়িয়ে রইল। আলাইয়া বলল, আমরা তোমার সাথে কথা বলবো না, তুমি একটুও ভালো না। পেখম মুখ ছোট করে ফেলে বলল, আপিকে ঝাঁপি দিবি না তোরা? আলিশবাও তোতলা কণ্ঠে বলল, না, তুমি অনেক পচা। পেখম ঠোঁট ফুলিয়ে বলল, ঝাঁপি না দিলে আপি কিন্তু কান্না করবে। আলাইয়া আলিশবাকে তাওয়াফি আনিয়েছে। সে জানতো পেখম ওদের দেখে খুশি হবে। পেখমের খুশির জন্যই তাপ ছোট দাদিকে কল করে ওদের এখানে পাঠানোর জন্য অনুরোধ করেছে। পেখম তটিনীর সামনে দাঁড়িয়ে বলল, কেমন আছো ফুল? তটিনী পেখমকে জড়িয়ে ধরল। তোমার কথা অনেক মনে পড়ে পেখম, তোমাকে ছাড়া ও বাড়িতে একটুও ভালো লাগে না। এই কথা শুনে পেখম তটিনীর দিকে তাকিয়ে হেসে বলল, তাহলে আজ থেকে আমার সাথে তুমিও এখানে থেকে যাও। এখানে আসার পর আজ প্রথমবার পেখমকে মন থেকে খুশি মনে হচ্ছে। পেখম আগের মতো বাচ্চাদের সাথে হই হুল্লায় মেতে উঠেছে। পেখমকে এতটা খুশি দেখে তাওয়াফও খুশি হচ্ছে। নুরজাহান ছেলে মেয়েদের আগে কেক কেটে খাওয়া দাওয়া সেরে তারপর আনন্দ ফুর্তি করতে বললেন, না হলে ছোটরা না খেয়ে ঘুমিয়ে পড়বে। দৃষ্টি কেক কাটার সময় সবাইকে ডেকে নিজের পাশে দাঁড় করিয়ে নিল। আজকের জন্য সে রানীকে ফটোগ্রাফার বানিয়েছে। রানী সবার ছবি তুলে দিচ্ছে। তাও পেখমের পাশে দাঁড়িয়েছে। তার চোখ সর্বক্ষণ পেখমের ওপরেই বলা যায়। তাওয়াফের এক পাশে পেখম দাঁড়ালেও অন্য পাশে ইরিন। ইরিন নিজেকে সাহস দিচ্ছে, মনের কথা আজই বলতে হবে, না হলে দেরি হয়ে যাবে। দাদার বাড়ির লোকজন তার বিয়ের জন্য পাগল হয়ে গেছে। দৃষ্টি কেক কেটে এক এক করে সবাইকে খাইয়ে দেওয়ার পর ইলহামকেও খাওয়াতে চাইলে ইলহাম বলল, লেডিস ফার্স্ট, আগে মিস প্রতিবাদীকে খাওয়া। দৃষ্টি কপাল কুঁচকে আশেপাশে খুঁজছে। কাকে কেক খাওয়াতে বলছি ইলহাম ভাই? কাউকে না পেয়ে জিজ্ঞেস করলো, মিস প্রতিবাদীকে? ইলহাম তার পাশে দাঁড়ানো প্রিয়াকে দেখালো। প্রিয়া কটমট চোখে ইলহামকে দেখছে। দৃষ্টির সামনে কিছু বলতেও পারছে না। ভাইয়া প্রিয়া আপুকে এই নাম দিয়েছে শুনে দৃষ্টি হেসে বলল, ভালো নামই দিয়েছ, ঠিক আছে, আগে তাহলে তোমার মিস প্রতিবাদীকেই খাওয়াই। প্রিয়াকে কেক খাইয়ে দৃষ্টি জিজ্ঞেস করলো, এবার তো তুমি খাবে। ভাইকেও কেক খেয়ে দৃষ্টি চলে গেল। দৃষ্টি যাওয়ার সাথে সাথে প্রিয়া ইলহামের উপর ফেটে পড়ল। সমস্যা কি আপনার? ইলহাম অবশ্য প্রিয়ার রাগ গায়ে মাখল না, উদাসী ভঙ্গিতে বলল, সমস্যা আমিও খুঁজে বেড়াচ্ছি। আপনার সাথে ভালো করে দু একটা কথা বলি বলে আপনি দেখছি আমার ভালো মানুষের সুযোগ নিচ্ছেন। দেখুন ডাক্তার, ওই দিন হাসপাতালে আপনি আমার যে রূপ দেখেছেন এটা কিন্তু আমার আসল রূপ। দ্বিতীয়বারও ওই রূপ দেখাতে আপনি আমাকে বাধ্য করবেন না। আমার কিন্তু আপনার প্রতিবাদী রূপই ভালো লাগে, জন্যই তো আমি আপনি নিকনেম মিস প্রতিবাদী দিয়েছি। প্রিয়া দাঁতে দাঁত চেপে কতক্ষণ ইলহামের দিকে তাকিয়ে থেকে বলল, আপনি একটা অসহ্যকর লোক। প্রিয়া চলে গেলে ইলহাম হাসলো। মিস প্রতিবাদীর সামনে সে এমন হ্যাংলামি আচরণ কেন করে এটা ইলহাম নিজেও বুঝতে পারে না। এর পুরোটা সময় অনেকবার পেখম তাওয়াফের চোখাচোখি হয়েছে। পেখম বুঝতে পারে সে তাওয়াফ ভাইকে পছন্দ করে, কিন্তু তাওয়াফ ভাইও যে তাকে পছন্দ করে এ সম্পর্কে পেখমের এখনো কোনো ধারণা নেই। কেক খাওয়ার সাথে সাথে মুখেও এক চোটও মাখানো হলো, যদিও পেখমই প্রথম শুরু করেছিল। দৃষ্টিকে কেক খাইয়ে দেওয়ার নাম করে মুখে ক্রিম মাখিয়ে দিলে দৃষ্টি হতভম্ব চোখে কতক্ষণ পেখমের দিকে তাকিয়ে ফুঁসতে লাগলো। পেখমের মুখে হাসি। বার্থডে গার্ল বলে কথা, এমনিতেই তো ছেড়ে দেওয়া যায় না। দাঁড়া তুই। দৃষ্টিও পেখমের পেছনে ছুটছে। পেখম চিৎকার করতে করতে এর পেছনে গিয়ে লুকাচ্ছে,
কিন্তু তাতেও লাভ হচ্ছে না। অবশেষে পেখম এসে তাওয়াফের পেছনে লুকালো। পেছন থেকে তাওয়াফের পাঞ্জাবি খামচি ধরে বলতে লাগলো, তাও ভাই বাঁচান আমার ছাত্রীটা, দেখুন কিভাবে আমার তাড়া করছে। দৃষ্টি আক্রমণাত্মক ভঙ্গিতে বলল, তাওফ ভাই তুমি সরে যাও বলছি। আজ এই পেখমের বাচ্চাকে যদি আমি কেক দিয়ে ভূত না করিয়েছি তাহলে আমার নাম দৃষ্টি না। তাওয়াফের পেছনে লুকিয়ে থেকেই পেখম বলল, নাম পাল্টে ফেল তাহলে, কারণ আমার সামনে যতক্ষণ তাওয়াব ভাই আছে ততক্ষণ তুই আমায় ধরতে পারবি না। তাওফ ভাই তুমি কি সরবে? না তাওয়াব ভাই প্লিজ। দৃষ্টি হুঁশিয়ার করে দিয়ে বলল, তাওফ ভাই তুমি না সরলে কিন্তু আমি তোমাকেও কেক মাখিয়ে দেবো। পেখম দাঁত বের করে হেসে বলল, মাখা দেখি তোর সাহস কত। দুইটা ঝগড়া দেখে তাপ যথেষ্ট বিরক্ত। সে দৃষ্টির সাথে পেখমকে ধমক দিল, বলল, কি বাচ্চামি করছিস এসব? তোরা কি এখনো ছোট? পেখমই তো শুরু করেছে, আমার কি দোষ? পেখম নিজেকে বাঁচাতে মিথ্যে বলল। আমি কখন শুরু করেছি? হ্যাঁ, দৃষ্টি তেড়ে আসতে আসতে বলল, অপরাধ তো করেছিসই, এখন আবার মিথ্যেও বলছিস। দৃষ্টি তার দিকে আসছে দেখে পেখম চেঁচিয়ে উঠল। এদের ঝগড়া দেখে এখন বাকিরাও মজা নিচ্ছে। ইলহাম বলল, ভাই তুমি এদের মধ্যে থেকে চলে এসো, দেখি কে কেমন পারে। তা অবশ্য দুইটাকে একা ছেড়ে দেওয়ার ভুল করলো না। কঠিন গলায় বলল,